হ্যাঁ তো মনে করে দিবি তড়িৎ দ্বিমেরু কি সমমানের কিন্তু বিপরীতধর্মী দুটি বিন্দু চার্জ খুব কাছাকাছি অবস্থান করে যে ব্যবস্থা গঠন করে তাকে কি বলে তড়িৎ দ্বিমেরু বলে মানে দুটি বিপরীত চার্জ যে প্লাসের এটা মাইনাসের সমমানের কাছাকাছি খুবই খুবই কাছাকাছি অবস্থান করে যে এই গঠন করে তার কি বলে তড়িৎ দ্বিমেরু বলে জিনিসটা কি জিনিসটা মনে কর কিসের জন্য ব্যবহার করা হয় ধর এটা একটা চার্জ পজিটিভ থেকে নেগেটিভের দিকে এভাবে যাচ্ছে তো এই জায়গায় যদি একটা এইভাবে লম্বালম্বি ভাবে চার্জ দেওয়া হয় তাহলে এই যে পজিটিভ এর দিকে ধাক্কা দিব আর নেগেটিভের দিকে ধাক্কা খাবো খেটে এটা সমান হয়ে যাবো মানে এইভাবে যে চার্জ এর মাঝখানে দেয় সেটা সমান্তরাল হয়ে যাবে এটা তড়িৎ দ্বিমেরুর কাজ এর মাঝখানে কয়েকটা ক্লাস গ্যাপ গেছে জুলাপাতি খাওয়াই এই খাওয়াই কারেন্ট যাওয়াই কে দিন হ্যাঁ তাই তো বললাম এটা দিক কি লিখছি হ্যাঁ দিক হইছে নেগেটিভ থেকে পজিটিভের এটা আরেকটা সূত্র আছে সোজা বইয়ের মধ্যে যেটা লেখা বা যেটা হচ্ছে সূত্র যেটা থেকে সূত্র আহে এটা কত অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার কথা এতদিন যে কোনো একটি ই করে যে কোনো একটি যে কোনো একটি কি চার্জের মান এ বাবুরা কি গেছে গা মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি করা হয় তড়িৎ দ্বিমেরু তড়িৎ না তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু কি বলে ভ্রামক বলে এটা বইয়ের মধ্যে লেখা আছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক রে পি দ্বারা প্রকাশ করা হয় এটা একটা ভেক্টর রাশি তো যে কোনো একটি চার্জের মান মানে কি কিউ গুণ এর মধ্যবর্তী দূরত্ব টুয়েলভ দ্বারা প্রকাশ করা হয় 12 দ্বারা প্রকাশ করা তখন আমি ডব ডব কয়েকটা সূত্র লিখে দিব এর প্রতিপাদন আছে অনেক বড় বড় স্যাররা কলেজে পড়ায় তো আমি পড়াম না এই যে সূত্র লিখে দিব তো বইয়ের মধ্যে কয়েকটা সূত্র দেওয়া আছে এই যে বিভিন্ন রকম সূত্র দেওয়া আছে তো এগুলো সবগুলা সূত্র আমি আগে ই করে দিয়ে নই যেমন হয়েছে যেটা তোর তড়িৎ দ্বিমেরু এটা আমার বুঝতে পারছে মেলা সময় লাগছে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য এটার প্রকাশ করা হয় প্রাবল্যের ই দ্বারা প্রকাশ করা ই ইকুয়াল কে ইন্টু 2 পাই বাই আমি একটু লিখি তুই একটু দেখ আর কিউব বা আবার এরকম আছে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব এটা হচ্ছে ভি ইকুয়াল কে ইন্টু পি বাই আর স্কোয়ার তো আরেকটা আছে তড়িৎ দ্বিমেরুতে যে কোনো না পড়ে তার আগে এটা পড়াই যে কোনো না পড়ে এটা পড়ে আগে এই তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক
লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য বানালে কি হবে? প্রাবল্য উবিভব। তো প্রাবল্য হইছে ইকুয়াল, এনে প্রাবল্য আসলে ইকুয়াল কে ইন্টু পি বাই আর কিউব, আর এই জায়গায় কি হবো? পি বাই আর কিউব না আর স্কোয়ার, আর কিউব পি বাই আর কিউব। খালি টু নেই, এই জায়গায় কে আছে একটা, টু নেই। আর বিভব কি হবো? বিভব শূন্য। লম্ব দ্বিখণ্ডকের ক্ষেত্রে বিভব শূন্য, তড়িৎ দ্বিমেরুর। তো এর একটা দুইটা তিনটে আর দিন একটা শূন্য হয়। এই চারটা সূত্র মন রাখা না রেখে, এটা কি, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোনো বিন্দুতে। দরজাটা তড়িৎ দ্বিমেরু আছে, আমি একটু বুঝাই। দরজাটা এই যে তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এখানে একটা তড়িৎ এটা দুইটা মেরু আছে। এটার যে অক্ষ আছে, এই অক্ষের উপর কোন একটা বিন্দুতে যে সূত্র আছে সেটা হচ্ছে এইটা, প্রাবল্যের সূত্র হচ্ছে এইটা, বিভবের সূত্র হচ্ছে এইটা। এখন যদি কয় যে কি এভাবে অক্ষের উপর না হয়ে যদি কয় যে এরকম লম্ব দ্বিখণ্ডকের উপরে 190 ডিগ্রি আছে, লম্ব দ্বিখণ্ডকের উপরে যদি কোনো সূচক কয় তাহলে হচ্ছে এইটা। তো এখন আমরা এই দুইটা, এই একটা দুইটা তিনটা আর এই যে একটা চারটা সূত্র না শিখে আমরা সরাসরি এমন একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে যে অক্ষের উপর কোক, লম্ব দ্বিখণ্ডকের উপর কোক, জেনে মনে হেনে কোক, মানে যে কোনো বিন্দুতে কোক। এগুলা আমরা মানে জানার জন্য শুধুমাত্র দেখলাম, এটা মুখস্থ না করলে এবো। এখন আমি যে সূত্রটা দিমু সেটা শিখবি, যে সেটা দিয়ে তোর অক্ষের উপর কোক, তারপরে লম্ব দ্বিখণ্ডকের উপর কোক, এনে কোক, এনে কোক, এনে কোক, এনে কোক, জেনে কোক। বুঝছো আমি কি বুঝিবার চাইছি? আচ্ছা, তো আমি যেটা কি এই জানি সূত্র দেখতেছি, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো কি বিন্দুতে পাবো, বিন্দুতে প্রাবল্য বিভব। তখন সমস্যা কোন কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ক দেখি? ও আচ্ছা, পরীক্ষার আগে পড়লে মনে পড়বো, সমস্যা নেই। এটা মই সবকিছু কাজ সবার মন থাকে। হায়ার ম্যাথের খবর কি? কলেজে তো যাস না, ভালো বই তো যাই আগে পড়ছিস তাই। এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ও ও তো ওই জায়গায় সবার সমস্যা হয়, ওই জায়গায় দেখবি সবার গ্যাপ থাকে। ওই যে যাস নাই, স্যারে পড়াইছে বুঝস নাই, আল্লাহর কি কাম যে যেদিনকে পড়াইছে সেদিনকে তুই যাস নাই। এটা ব্যাকেই জানি না কি আরে, দুনিয়ার ব্যাকের ক্ষেত্রে এরকম আল্লাহর কি কাম যে যেদিনকে পড়ায় সেদিনকে এসে যেতে যায় না। ওই তো আল্লাহর কাম, এটাই আল্লাহ করে না, খেলা করে না, শয়তানি করে, বুঝি না। যেটা ধর যেদিন যেটা নয় ব্যাকেরই খালি কি হয় হেনে যেটা গ্যাপ পড়ে, কেমবে পড়ে, কেউ ক্লাসে উপস্থিত থেকে পড়ে, কেউ উপস্থিত না থেকে পড়ে, মানে গ্যাপ পড়ে। আমি শুরু থেকে কইতাছি যে এই জিনিসটা জানি কোনো সময় হয় না, এই জায়গায় জানি কোনো গ্যাপ না হয়। তো এই যে আগের ক্লাসগুলো সব কইরা ফেলা, আগের হইছে সর্বমোট কয়টা ক্লাস নিছে সর্ব, ও,
আচ্ছা, তো প্রতিদিন একটা দুটা করে ক্লাস করে সেই দিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে মেন সূত্র। দেখা যাবে যে অক্ষের উপর থাকলে থিটা থিটা কোণ হইছে 90 ডিগ্রি হয়, যে 90 ডিগ্রি হয় অক্ষের উপর থাকলে। হ্যাঁ, সৃজনশীল ধ্যান যাবো, তুই সৃজনশীল এই সূত্র বহাবি খালি সরাসরি, খালি অক্ষের উপর খালি এই সূত্র বহাবি। এই যে অক্ষের উপরে এই যে থিটার জায়গায় যদি তুই 90 ডিগ্রি বহাস, 90 ডিগ্রি বহালে সরাসরি এই যে 90 ডিগ্রি সূত্র হয়ে পড়বে। যেমন এই জায়গায় যদি আমি 90 ডিগ্রি বহাই, কি হইছে, আমি কি কইছি যে লম্ব লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডকের উপর কি ভি কইছি আমি 0, এই জায়গায় বহা cos 90 ডিগ্রির মান কত? cos 90 এর মান 1 না? আর তাহলে 0 0 দিয়ে এটা ভাগ করলে আলটিমেটলি 0 এর জায়গায় বিয়োগ 0 হয়। তুই এই যে জায়গায় cos এই জায়গায় 90 বহা, 90 বহাইলে দেখা যাবে যে আগের সূত্র, এই সূত্রই পেয়ে যাবি। যার কারণে হইছে যেটা তোর এটা হইছে মেইন সূত্র। তুই যে কোনোটাই বহাস এই দুইটা সূত্র এখন মনে রাখলে হইবে, এই চারটা মনে না রেখে এই দুইটা মনে রাখলে হইবে। কারণ তোর পরীক্ষার মধ্যে অনেক সময় যে কোনো বিন্দুতে দেয়া পারে, এটা তো নির্দিষ্ট বিন্দুর জন্য, তখন এই দুইটা দিবি। এবার আমি একটু ম্যাথ করাই। হ হ হ হ হ হ হ যে কোনো বিন্দুতে থিটার মান দেয়া থাকবো। যদি তোর কয় যে ধর যেটা, যদি তোর যে কোনো বিন্দু না দিয়ে যদি কয় যেটা যে অক্ষের উপরে থিটার মান কত, অক্ষের উপর তো থিটার মান 0, তাই না? আর যদি কয়, যে তোর ইয়ের উপরে, আর যদি কয় যে এইভাবে লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডক মানে কি, লম্ব কইছে তার মানে কি থিটার মান 90 ডিগ্রি, ওই সময় দেয়া থাকবে না। কিন্তু এইভাবে যদি এনে কয় তাহলে যে এভাবে দাগ দিয়ে থাকবো, এই জায়গায় থিটার মানটা দেয়া থাকবে, বুঝছ? আর থিটার মানটা কি কইছি, পজিটিভ অক্ষের সাথে, পজিটিভ অক্ষের সাথে। যেমন আমি একটা ম্যাথ করাই, ম্যাথ ম্যাথ করাম, একটা সৃজনশীল বানাই। ধর যেটা নেট আছে, হইলো না, নেট আছে এরকম, ধর যেটা এরকম একটা কোণ দেয়া আছে, কোণ কত দেয়া, ধর যেটা এটা দেয়া 150, এই জায়গায় একটা বিন্দু দেয়া আছে, কইছে যে এই বিন্দু যে আছে এই বিন্দুতে তোর যেটা যদি নির্ণয় করবা কয় যে বিভব আর প্রাবল্যের মান নির্ণয় করো। এই জায়গায় কি যে ই ইকুয়াল হোয়াট, বি ইকুয়াল হোয়াট, এই নির্ণয় করবা। আমি ধর এই জায়গায় দিয়ে আছে -2 চার্জ, এই জায়গায় দিয়ে আছে +2, আর এই দূরত্ব দেয়া আছে ধর যেটা 2 মিলিমিটার, আর এন মানে এটার দূরত্ব দেয়া আছে ধর যেটা 1.5 মিটার। এই যে কাছাকাছি, এটা কি নিয়ে তো কম দিছি মান, কারণ কাছাকাছি দুটি চার্জ আছে সমমানের এবং বিপরীতধর্মী, কাছাকাছি দুটি চার্জ আছে, এই জন্য এটা মানটা খুবই দূরত্ব কম দিছি। এটার এই যে এটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে 1.5 মিটার দূরে একটা বিন্দুতে আমি কি কইছে প্রাবল্য এবং বিভবের মান নির্ণয় করবার কইছে। তো আমরা এখন এটা নির্ণয় করবো, এটা নির্ণয় করার ক্ষেত্রে কি আমরা প্রাবল্যের মানটাকে কি দেখলাম, এই জায়গায় সূত্রে কি জানি দেখলাম, E equal kp by r cube root over 1 plus 3 cos square theta। তখন আমরা এই জায়গায় নির্ণয় করবো কি যে E equal কি দেখলাম kp by r cube root over 1 plus 3 cos square theta, এটাই তো মনে হয় উল্টা পুল্টা করে দেখা যায়। তো এটা লিখছি, তো এখন কে তো কে ই, তাই না? আর পি, পি মানে কি, একটু আগে আমরা পি এর সূত্র পড়াইছি, এই যে তো এই যে কি জানতো ভ্রামক, এই যে পি এর মান এই যে একটু আগে পড়াইছি ভ্রামক, কিউ মানে যে কোনো একটা চার্জ ইনটু মধ্যবর্তী দূরত্ব। তো আমরা এই জায়গায় এখন লিখুমু, তো এই যে লিখুমু এই জায়গায় যে
এই জায়গায় মনে করো ধরলাম পি ইকুয়াল কি লিখে দিলাম কিউ ইন্টু দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, কিউ কত, কিউ হচ্ছে যে কোনো একটা চার্জ 2 কুলম্ব প্লাস মাইনাস বাদ 2 কুলম্ব ইন্টু মধ্যবর্তী দূরত্ব কত দিয়েছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে কত, 2 ইন্টু 10 ইনভার্স 33। আর আর এর মান তো দেয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কোন কারে ইনকারে 1.5 মিটার, এটা ব্যাসার্ধ দেয়া আছে, এটা মিটারে নিলাম আমরা, এই মিলিমিটারে মিটার নিচে, আর আর এর মান ব্যাসার্ধ দেয়া আছে। এখন কইছে কি আর কি থিটা, থিটা মানে হইছে কি, আমি থিটা কইছি পজিটিভ অক্ষের সাথে, এই যে কই জানি কি লিখলাম, থিটা হইছে এই যে পজিটিভ অক্ষের সাথে, তো আমরা এখন পজিটিভ অক্ষের সাথে নির্ণয় করব। এটা দেয়া আছে নেগেটিভ অক্ষের সাথে, এইদিকে এইদিকে হইছে নেগেটিভ অক্ষ, আর আমাকে পজিটিভ অক্ষ মানে কি রে, এই থিটার মান কত হবে, এটা কত হবে ক, হ্যাঁ, এটা হবে 30। তো আমরা খালি এই জায়গায় মান বহাইলে হইব, এই যে কে এর মান যদি বহাই তো কত হইব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু এই যে পি এর মান যদি বহাই 2 ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স 3 ইয়ার বাই আর কিউব মানে 1.5 কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার 3 ডিগ্রি। আমার তো সব ঠিকই আছে, এখন ঠিক হইছে। আচ্ছা, তে এটা মান বের করা পারবি না, মান যাবে রই তাই, এটা করবি, মান দাও, আর বিভব করবি, বিভব তো এই একই সূত্র, বিভব খালি সূত্র বহাবি আরো সোজা, খালি সূত্র বহিয়া খালি করে দিবি। বুঝছ কি বুঝাইলে এতক্ষণ? আচ্ছা, ভোলা ভালা সে সিধা, রাইতে ভূতের ছবি দেখছি, ভূতের ছবি দেখে বেশি ভয়ঙ্কর না, তারপরে একা একা দেখছি না। হ্যাঁ, তুই বুঝলি কেমবে? ও, ওই দিনকে রাতে আরেকটা দেখছিলাম, ওই যে এটা তো ছবি দেখছিলাম, ইংলিশ, ইসমাইল, ইসমাইল না এই, হ্যাঁ ইসমাইল টু, হাসি টু, ওটা ওটা ভয়ঙ্কর আছে। যদি ইসমাইল টু আমি এর আগে একটু দেখছিলাম, ধারক, এই ধারক মানে কি, ধারক মানে যা, ধারক মানে হচ্ছে ধারণ করা, হ হ হ হ ক্যাপাসিটি, ক্যাপাসিটার তো চিনস, তবে তা আছে না, কোনে আছে কদি, হ ফ্যানের ক্যাপাসিটার, এখন কদি ক্যাপাসিটারের কাম কি, ধারক মানে হচ্ছে ক্যাপাসিটার, তো ধারক কারে কয়, যা চার্জ ধারণ করে, মানে ক্যাপাসিটারের কাম হচ্ছে চার্জ ধারণ করা। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই তোর মনে থাকবো তখন, যা চার্জ, চার্জ ধারণ করে, তার কয় কি ধারক। ধর যেটা ক্যাপাসিটারের কাম হচ্ছে, ধর তুই একটা এত বড় একটা সোজা রাস্তা আছে সম্ভবত, এটার মধ্যে এত বড় একটা গোল বল আছে, চাক্কা আছে, পাথর আছে, তো এটার মধ্যে তুই ধাক্কা দিবেন একা, এই যে লইছিস, এটা তোর মাথা, এটা তোর শরীর, এটা তোর হাত, এটা তোর পা, দিছস ধাক্কা, আর এত বড় পাথর তুই কি করছিস, ধাক্কা দেন দিয়ে পারতাছস না, কারণ অনেক বড় পাথর। তখন কি করলো, তুই ধর যেটা পাঁচ পাঁচ ধর যেটা 5 নিউটনে ধাক্কা দিছিস, বাজি পারতাছিস, তখন কি হলো, তোর লগে আরো কি এলো, এটা হচ্ছে কেরা, এটা হচ্ছে অনু আপু, এটা হচ্ছে অনা, এটা হচ্ছে আঙ্কেলে, এটা হচ্ছে আন্টি, দিছে ধাক্কা, ধাক্কা দিয়ে সবাই মিলে
এটা 20 নিউটন বল বানাইছে, তখন এটা তারপরে একাই গোল তো একাই এখন ঘুরতাছে। তারপর এখন খালি যেহেতু একবার চাল হয়েছে তখন তো তারপরে কি তুই একাই যখন ধাক্কা দিবেন চোস তখন খালি একাই চলতেছে। তাহলে এই যে 5 নিউটন বল তুই যখন প্রয়োগ করছিল তখন এটা চলতেছিল না, তো আর মানুষ এটা তোর এটা 20 নিউটন বল দিয়ে কি করছে, এটারে চালু করে দিল। চালু করে দেওয়ার পরে তারপরে কি, তারপর তুই যখন এটা তো গোল, যখন তুই 5 নিউটন বল দিয়ে ধাক্কাবি একবার যখন চালু হবো তখন খালি চলতেই থাকবে। তাহলে এই যে তোর যে স্বাভাবিক বল আছে 5 নিউটন, একইভাবে বাকি 15 নিউটন বল যখন অন্য জনরা দিল, তো এই যে অন্য জনরা যে তারা সাহায্য করলো বাড়ির ব্যাকে মিলে, এটা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের কাজ। যেমন আমি এবার বুঝাই, এটা ফেনাকে বুঝাই, ফ্যান দেখে আমি বাঁকাই বললো না তো, তোর বুঝে নি। এটা হচ্ছে একটা ফ্যান, এটা হচ্ছে ফ্যানের ডান্ডারি, ফ্যানের ডান্ডারি। তো এই ফ্যানের মধ্যে কি হয়েছে, ধর যেটা তোকে বাড়িতে বিদ্যুৎ প্রবাহ চলতেছে 5 এম্পিয়ার, এই 5 এম্পিয়ার বিদ্যুতে ফ্যান কি হয়, ঘুরে না। তো কি হয়, এই জায়গায় একটা ক্যাপাসিটার লাগানো থাকে, এই ক্যাপাসিটারে কি হয়, এই ক্যাপাসিটারে 5 এম্পিয়ার বিদ্যুৎ সঞ্চয় করে এটা ধর এটা 20 এম্পিয়ারে এই ফ্যানটা ঘুরে, সঞ্চয় করে চার্জ সঞ্চয় করে 20 এম্পিয়ার বিদ্যুৎ ফ্যানের মধ্যে প্রবাহ করে, যার কারণে ফ্যানটা একবার ঘোরা শুরু হয়, পরে 5 এম্পিয়ার দেয়, ফ্যানটা পুনপুনে ঘুরতে থাকে। বুঝছো? তো ক্যাপাসিটরের কাম কি, ক্যাপাসিটরের কাম হচ্ছে চার্জে ধারণ করে একটা গাড়ি স্টার্ট দিয়া, স্টার্ট মানে গাড়িরে চালু করে দিয়া, ফ্যানরে চালু করে দিয়া। অনেক সময় দেখছ না বাড়িতে ফ্যান থাকে, চালু দিলে পুন করে শব্দ হয় কিন্তু ঘুরে না। যখন এই যে লাঠি দিয়া বা হাত দিয়ে একটু ঘুরান দেওয়া হয়, বা স্কুলেও তো এরকম করছি আমরা, ঘুরান দেওয়া হয় তখন একাই ঘুরতে থাকে। তার মানে কি, ওই ফ্যান প্রথমে চালু শুরু হয় না, কিন্তু ওই যে হাত দিয়ে ঘুরান দেওয়ার পরে ওটা রানিং করে দেওয়া হয়, তখন হচ্ছে যেটা ওই 5 এম্পিয়ার দেয় তখন চলে। তো এই ক্যাপাসিটরের কাম হইছে এটা চালু করে দেয়া। অনপর আমরা পড়বো যেটা এটা হচ্ছে ধারকত্ব, ধারকত্ব বাইরের ইয়ে হইছে ক্যাপাসিটেন্সি, ক্যাপাসিটেন্স। এটা হচ্ছে কি, চার্জ ধারণ করার ক্ষমতা, চার্জ ধারণ করার ক্ষমতা। এর সংজ্ঞা আছে, ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব কাকে বলে, পরীক্ষার মধ্যে আহি। কোন পরিবাহী, আচ্ছা দেখি একটু পরে ঠিক হবো। কোন পরিবাহীর বিভব, কোন পরিবাহীর বিভব, একা থাকলে তুই মেলা কথা কস, একক পরিমাণ, কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে, বৃদ্ধি করার জন্য, করার জন্য যে পরিমাণ, যে পরিমাণ কি দরকার, চার্জ, চার্জ জমা, জমা করবে, করবে তাকে ওই পরিবাহী ধারকত্ব বলে, ওই পরিবাহী ধারকত্ব বলে। তো কোন পরিবাহীর চার্জ একক পরিমাণ বৃদ্ধি করতে কি যে পরিমাণ চার্জ জমা করতে হবে তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। এই ধারকত্বকে প্রকাশ করা হয় সি দ্বারা, সি ইকুয়াল কিউ বাই এন। কিউ 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 মানে কি, কিউ মানে হচ্ছে আধান, হচ্ছে কুলম্ব, আর এন এর একক হচ্ছে বিভব, যে কুলম্ব পার বিভব। কিউ বাই এন দিলাম কি আমি তোর, কিউ বাই ভি, অন্য সূত্র মাথায় ঘুরছে, কিউ বাই ভি।
তো কি হয়েছে, চার্জ ভি হয়েছে বিভব পার্থক্য। এটা হয়েছে কুলম্ব আর বিভব পার্থক্যের হয়েছে পার ভোল্ট। তে এনে এটা ছোট্ট করে লিখে দেই, ওয়ান লিখ 1 কুলম্ব পার ভোল্ট সমান সমান 1 ফ্যারাডে। পরীক্ষার মধ্যে অনেক সময় দিয়ে দেয় ফ্যারাডে, এফ এ আর এডি, ফ্যারাড বা এফ দ্বারা প্রকাশ করা। ও ওই তো একক ফ্যারাডে পড়াইছিল বা ফ্যারাডে কি লেখা যায় এখন, যে পরীক্ষা ফ্যারাডে পড়াইছিল কিন্তু এমসিকিউ তো অপশন দিয়ে আছে কুলম্ব পার ভোল্ট, তখন কি করবি না, ভোল্ট পার কুলম্ব দিয়ে আছে, তখন কি করবি পারবি। তো আচ্ছা, মাথায় তো কিছু খেলে না বুঝানি, তো পড়াইলে মোহন দেখ জবাব রেডি আছে, সূত্র লিখে বের করবি এরকম যে পারো তখন যাবনি। তখন ক দেখি এই জায়গায় একটা প্রশ্ন লিখি ছোট্ট করে, 10 ফ্যারাডে বলতে কি বুঝো? পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে খ নাম্বারে, 10 ফ্যারাডে বলতে কি বুঝো ক? ক এই যে এটা দিকে ক। প্রথম গণে ক, সুন্দর করে ক। ওই যে খালি পরীক্ষার মধ্যে কি লিখলো, ওই যে 10 কলম পর্যন্ত চাপ জমা। আল্লাহ, খারাপ। 10 ফ্যারাডে বলতে কি বোঝায়? কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যদি কি 10 কুলম্ব চার্জ ধারণ করে, তাহলে ওই পরিবাহীর ধারকত্ব কত? 10 ফ্যারাড। তখন বইয়ের মধ্যে কিছু বাংলা লেখা দেওয়া আছে, দেখি ধারকত্ব কিসের উপর নির্ভর করে, এরকম কয়েকটা দিয়ে কয়েকটা টপিক দেওয়া আছে। ধারকত্ব কিসের উপর নির্ভর করে? এক নম্বরে পরিবাহীর আকার, দেখি পরিবাহীর আকার, পরিবাহীর আকার। কোন পরিবাহীর যে পরিবাহীর আকার যত বেশি হবো তার ধারকত্ব তত বেশি। এই পরিবাহী এটা যতটুকু আছে, এটা যতখানি চার্জ ধারণ করা পারবো তার থেকে বড়টা আরো বেশি ধারণ করা পারবো, তার থেকে বড়টা আরো বেশি, তার থেকে বড়টা আরো বেশি। মানে আকার যত বড় হবো চার্জ তত বেশি ধারণ করা পারবো। তারপরে কি, তারপরে চার্ট আছে ধর যেটা অন্যান্য পরিবাহীর উপস্থিতি, অন্যান্য পরিবাহী উপস্থিতি, অন্য কোনো পরিবাহী আছে নাকি তার উপস্থিতিতেও ধারাগত নির্ভর করে। ধর এরকম একটা পরিবাহী আছে, এটার চারপাশে চার্জ আছে প্লাস কুলম্ব, তো এটার পাশে যখন চারপাশে ধর ধনাত্মক চার্জ তো আছে, এটার পাশে যখন আমি একটা বস্তু আনবো, ধর যেটা এরকম একটা বস্তু আনবো, এটার মধ্যে চার্জ নিউট্রাল, নিউট্রাল ধর এটা তো প্লাস চার্জ আছে, তো কি করবো নিউট্রাল বস্তু আর আকর্ষণ করবে এভাবে, আকর্ষণ করে এই নিউট্রাল বস্তুর এই যে মাইনাস চার্জ গুলো প্লাস তাই না, মাইনাস এই পাশে না লাইবো আর প্লাস গুলো এই পাশে যাবো। তার মানে কি অন্যান্য পরিবাহীর উপরেও ধারকত্ব নির্ভর করে। তারপরে এটার মতো হয়েছে যেটা তোর আর আছে পারিপার্শ্বিক মাধ্যম, দুইটা একই, পারিপার্শ্বিক মাধ্যম এগুলো কিন্তু মুখস্থ রাখার লাগবে, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আহে। পারিপার্শ্বিক মাধ্যমের উপরেও ধারকত্ব নির্ভর করে, মানে ওই যে ওটার মতোই, ধর যেটা ধর যেটা তোর এখানে একটা বস্তু আছে,
প্লাস চার্জযুক্ত। তো এটার পারিপার্শ্বিক মাধ্যম বলতে ধর এটার মধ্যে ধর এটা প্লাস চার্জ যুক্ত বস্তু আছে। তো এটা এমন একটা মাধ্যমে নিয়ে আইলো ধর যেটা হেডের আশেপাশে জলীয় বাষ্প আছে, অনেক জলীয় বাষ্পের পরিমাণ বা পানির পরিমাণ বেশি আছে। তো এই পানির অণু কি ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত তৈরি হয়। এই পানির অণু এটার সাথে মিশে এই পাশে মাইনাস তৈরি, এই পাশে প্লাস তৈরি হয়। পানির অণু এইভাবে মিশে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে পানির অণু এটার সাথে যখন মিশে যাবো মিশে গেলে এটা তো নিউট্রাল করে দেবো আস্তে আস্তে। যার কারণে ক্যাপাসিটর যদি কোনো পানির সংস্পর্শে যায়, কোনো কিছু সংস্পর্শে যায়, তাহলে কি হয়, তাহলে তার ধারকত্ব কমে যায়। বুঝছ? আচ্ছা, তারপরে আরেকটা আছে লাস্ট, পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক মাধ্যম। এই যে পরাবৈদ্যুতিক মাধ্যম কি, কে ইকুয়াল এপসাইলন বাই এপসাইলন নট, এটার উপরেও ধারকত্ব নির্ভর করে।